আনোয়ার নাম্বারে ঘটনার পর আহিল মেনেই নিয়েছিল ওইটা একটা রং নাম্বার। ভুল করে নাওমির কাছে চলে এসেছে, এই নিয়ে আর মাথা ঘামায়নি সে। এর কিছুদিন পর থেকে আহিলের ফোনে বিভিন্ন ছবি আসতে থাকে। প্রথম যেই ছবিটা এসেছিল সেটা ছিল আবরারের সাথে নাওমির একটা ছবি। নাওমি আবরারের হাত পেঁচিয়ে দাঁড়িয়ে আছে এমন ছবি দেখে আহিল প্রথমে শক খেয়েছিল। সে আবরারকে চিনত না, ইভেন নাওমির আপন মায়ের কোনো আত্মীয়কেই চিনত না। সে গলা উঁচিয়ে নাওমিকে ডাকলো। নাওমি রুমে আসতেই সে সোজা নাওমির সামনে গিয়ে ফোনটা বাড়িয়ে দিল। স্ক্রিনে ছবিটা দেখিয়ে অত্যন্ত ঠান্ডা গলায় বলল, কে ছেলে নমি? নাওমি ভ্রু কুঁচকে তাকালো। আজলানের কণ্ঠের অবিশ্বাস আর জেরা করার ভঙ্গিটা তার আত্মসম্মানে গিয়ে লাগলো। সে দাঁতে দাঁত চেপে বলল, ও আমার মায়ের দিকের কাজিন আবরার ভাইয়া, যাকে আমি নিজের আপন ভাইয়ের মতো দেখি। আহিল কিছুটা দমে গেল। সে ছোট্ট করে জবাব দিল, ও, আমি তো চিনি না তাই। আহিলের কথা শেষ করতে না দিয়ে নাওমি বলে উঠল, চিনেন না তাই, নাকি আমাকে বিশ্বাস করেন না তাই? কি বলছো এসব? বিশ্বাস করবো না কেন? নাওমি তাচ্ছিলের হাসি দিয়ে বলল, বিশ্বাস করবেন কিভাবে? আপনার মাথায় তো সবসময় নোংরা সন্দেহ ঘোরে। আপনি একটা আস্ত সন্দেহবাতিক মানুষ। সব সময় মনে খুঁত খুঁত খুঁজছেন কিভাবে আমাকে দোষী প্রমাণ করা যায়। একটা সাধারণ বিষয় নিয়ে আপনি যেভাবে তিলকে তাল করছেন, তাতে আপনার সাথে থাকাটাই এখন আমার জন্য দম বন্ধকর হয়ে উঠছে। নমি, রাগ দেখাবেন না। শুধু আপনার রাগ আছে, আমার নেই? যা খুশি আপনি বলতে পারেন আর আমি চুপচাপ মেনে নেব? কখনোই না। আপনার এই সন্দেহের জন্য আমার জীবনটা নষ্ট হয়ে যাচ্ছে জাস্ট। সেদিন কোনো এক কলের কথা বললেন, কই? আমি যখন আপনার সামনে কল ব্যাক দিলাম তখন তো নম্বর অফ দেখালো। তাহলে আপনাকে কল দিয়ে এসব বলে বুঝি? এই যে এই ছবিটা আপনার ভাইয়ের সাথে আমার কখনকার ছবি, আপনি ঘেঁটে খুঁজে বের করে এনেছেন। কেন এনেছেন? আমাকে দোষী বানানোর জন্য? কি পাচ্ছেন এসব করে? আমার না আর সহ্য হচ্ছে না, বিশ্বাস করেন। নাওমিকে প্রথমবার এত চিৎকার করতে শুনল আহিল। স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল সে। শান্ত হয়ে বলার চেষ্টা করলো, নমি, আমি কেন এসব খুঁজে বের করতে যাব? আমার ফোনে একটা আননোন নম্বর থেকে এই ছবিটা পাঠানো হয়েছে। আমি জাস্ট জানতে চেয়েছিলাম লোকটাকে। এখানে দোষী বানানোর কি আছে? নাওমি ব্যঙ্গাত্মক এক চিলতে হাসি ফুটিয়ে বলল, কে পাঠাবে? কোনো ভূত এসে আপনার ফোনে আমার আর আবরার ভাইয়ার ছবি দিয়ে যাবে? এসব আপনার মন গড়া গল্প আহিল। আপনার মেল ইগো অনেক বেশি, তাই আপনি এসব বানাচ্ছেন। আহিল অনেকক্ষণ যাবৎ নিজেকে শান্ত রাখার চেষ্টা করছিল, কিন্তু নাওমির একের পর এক চিৎকার আর অবাধ্য উত্তর ওর মেজাজ বিগড়ে দিতে লাগলো। নমি, মুখ সামলে কথা বলো। আমি তোমাকে খুব ভদ্রভাবে জিজ্ঞেস করেছিলাম। আর যে ছবিটার কথা বলছো সেখানে ওর হাত জড়িয়ে ধরে দাঁড়িয়ে আছো। যে কোনো স্বামী তার স্ত্রীর এমন ছবি অন্য কারো কাছে পেলে মাথা ঠিক রাখতে পারে না। আমি অন্তত তোমার মতো চিৎকার করে ঘর মাথায় তুলিনি। এরপর দুজনের মধ্যে তর্ক শুরু হয়, কিন্তু সেদিনও আসল সত্যটা তাদের ঝগড়া আর জেদের আড়ালে চাপা পড়ে যায়, আর তাদের সাজানো সংসারটার সুতো আরও একটু ছিঁড়ে গেল। এরপর বহুবার ছবি এলেও আহিল সেগুলো উপেক্ষা করার চেষ্টা করে। কয়েকবার সে চেয়েছে নাওমির সাথে এই নিয়ে কথা বলতে, কিন্তু মনে হতো নাওমি বোধহয় আবার ভুল বুঝবে। হয়তো ভাববে আহিল ওকে সন্দেহ করছে, ওকে বিশ্বাস করছে না। সে বুঝতে পারছিল কোনো একটা ষড়যন্ত্র চলছে, কিন্তু নাওমির সাথে বিষয়টা নিয়ে ঠিকভাবে কথা বলতে পারেনি। নাওমি ভুল বুঝবে এই ভয় থেকেই সে চুপ করে গেল। এই চুপ করে যাওয়াই তৃতীয় পক্ষকে এক ধাপ এগোনোর সুযোগ করে দিল। সব কিছু স্বাভাবিক চলছিল, কিন্তু এরপর আহিলের হাতে আসে একটি ডায়েরি। ডায়েরির পাতায় কিছু লেখা আর চিঠি দেখে তার পৃথিবী যেন মুহূর্তেই ভেঙে পড়ে। চিঠিতে গোটা গোটা অক্ষরে লেখা, আমি আহিলকে কোনো দিন মন থেকে মানতে পারিনি।
ওর ব্যবহার আমার কাছে জাস্ট বিরক্ত লাগে। একটা মানুষ এতটা বিরক্তিকর কি করে হতে পারে? আমার ভালো ইচ্ছে অনিচ্ছে কিছুই দেখে না, শুধু নিজের জোর খাটায় আমার ওপর। আমার দম বন্ধ লাগে ওর সাথে। আমি অন্য একজনকে ভালোবাসি, তাকেই চাই, কিন্তু আহিলকে আমি এটা জানাতে পারবো না, ও বুঝবেও না। আমি ওকে সহ্য করতে পারছি না। আহিল স্তব্ধ হয়ে রইল। মাথা কাজ করা বন্ধ করে দিয়েছে। মনে হচ্ছে ও আকাশ থেকে ধপ করে মাটিতে পড়ল। আর বাকি সব চিঠির ভাষাগুলো ছিল অত্যন্ত আপত্তিকর, যার প্রেরকের নাম না থাকলেও প্রাপক ছিল নাওমি। একজন স্বামী হিসেবে নিজের স্ত্রীর ডায়েরিতে এই হাতের লেখা দেখার পর আহিলের পক্ষ থেকে মাথা ঠিক রাখা অসম্ভব ছিল। তবুও এক এক করে সব চিঠি উল্টে পাল্টে পড়ল। কিছু কিছু চিঠি রিপ্লাই মনে হলো, অর্থাৎ যাকে পাঠানো হয়েছে তার কাছ থেকে যাবে এমন। সে ডায়েরিটা আবার খুলে লেখা মিলিয়েছে, বারবার মিলিয়েছে, এই আশায় যে হয়তো লেখাটা নাওমির নয়। কিন্তু তার আশার উপর পানি ঢেলে বারবার একই উত্তরই আসছে, লেখাটা নাওমিরই। যন্ত্রের মতো অনেকক্ষণ বসে শূন্য দৃষ্টিতে চেয়েছিল সে। তারপর উঠে এইসব লুকিয়ে রেখে ঘর থেকে বেরিয়ে যায়। আর এই নিয়ে কোনো কথা বলবে না নাওমিকে। তার রুচি হচ্ছে না কিছু বলতে, তাই বাসা থেকে বেরিয়ে খুব রাতে বাড়ি ফিরল। ডায়েরির লেখাগুলো পড়ার পর সে নাওমির সাথে কোনো কথা বলেনি। সেদিন থেকেই তাদের সম্পর্ক শুরু হয় এক নীরব দূরত্ব। কোনো চিৎকার চেঁচামেচি ঝগড়া ছাড়া শুধু এক বুক অবজ্ঞা আর একতরফা ঘৃণার নিঃশব্দ দহনের মাধ্যমে দূরে সরে যাওয়া। এরপর হুট করে নাওমি হারিয়ে যাওয়া। নাওমি হারিয়ে যাওয়ার পর আহিল একবার তার বাবার বাড়ি গিয়েছিল, কিন্তু সেখানে গিয়ে পেল না আরও এক ধাক্কা। নাওমি সেখানে নেই। নাওমির বাবার মতে নাওমি যেদিন তাদের বাড়ি এসেছিল সেদিন তারা ওকে ফিরিয়ে যেতে বলেছিল, কিন্তু নাওমি যাবে না বলে অনেক কাহিনী করে। শেষমেশ ওনারা জানিয়ে দেয় নাওমির জায়গা হবে না এই বাড়িতে। যেই মেয়ে জামাইয়ের সংসার ফেলে চলে আসে তার মতো মেয়ে দরকার নেই তাদের। নাওমির বাবার কথা শুনে আহিল একটু চিন্তায় পড়লেও বিষ ঢালতে এগিয়ে এলো ওর সৎ মা। আমার ছোট বোন দেখছে ওই মাইয়া তার মায়ের বইনের পোলার সাথে গেছে, এই রাত বিরাইতে একটা ছেলের হাত ধইরা চইলা গেছে গা, মান সম্মান নাই তার। আহিল অবাক হয়ে জিজ্ঞাসা করলো, ওর মার বোনের ছেলেকে? আর যেহেতু ওর সাথে গেছে, নিশ্চয়ই ওর খালার বাড়ি যাবে। ওর মায়ের পোলাটার নাম আবরার, তারা মাইয়ার খালার ওখানে যায় নাই। হয়ে গেছে আমি বলবার পারি না, নিশ্চয়ই তুই পড়ার লগে গেছে গা। এমনিও আগে থেকেই ওই পোলার লগে নুরের ভাব বেশি, ঘষাঘষি কম ছিল না বাবা গো। কিছু কইলেই তো আমি খারাপ। আরও অনেক কিছু বলে আহিলকে উস্কে দিল সে। আহিল কিছু না বলে বেরিয়ে আসলো। নাওমিকে খোঁজার চেষ্টা করেনি আর। সে যেখানে গিয়ে ভালো থাকবে থাকুক। সেদিনের পর থেকে জীবন থেকে নাওমি নামক অধ্যায় মুছে ফেলার সব রকম চেষ্টায় রত ছিল আজলান। এক প্রকার সফলও ছিল, কিন্তু একাকিত্বের সময় কিংবা ঘুম না আসলে খুব মনে পড়ত। কম তো যত্ন করেনি মেয়েটাকে, কম ভালোবেসেছিল বুঝি? তবুও তার সাথে এমন হলো কেন? ওর জন্য একটু মায়া হলো না বুঝি? বিয়ের আগে কি বলতে পারতো না তার যদি পছন্দ থেকে থাকে? নাকি ওই নরকের জীবন থেকে বেরোনোর জন্য তাকে ব্যবহার করেছে মেয়েটা? তার আগের জীবনটাও তো সুখের ছিল না, এটা তো জানে আহিল। অতীতের স্মৃতি থেকে বেরিয়ে এলো আহিল। চোখের কোণে পানির অস্তিত্ব দেখা গেল। বুড়ো আঙুল দিয়ে চোখের পানি মুছে উঠে দাঁড়ালো সে। এখন ভেবে লাভ নেই, এখন ওর কাজ নাওমিকে খুঁজে বের করা। কিভাবে বের করবে এটা ভেবেই মাথা খারাপ হয়ে যাচ্ছে তার। অস্থিরভাবে পায়চারি করতে লাগলো আজলান। তার মস্তিষ্কের রন্ধে রন্ধে এখন শুধু তৌহিদের সেই কথাটা ঘুরপাক খাচ্ছে, তুহিকে ফলো করলেই তোর আর্থিক সমস্যার সমাধান। কিন্তু তুহিকে সে চেনে, এত কাঁচা সে নয়। সে যখন বলেছে তখন আজলানের নাওমির কাছে যাওয়ার মাঝে বাধা হয়ে দাঁড়াবেই। হঠাৎ সে দৌড়ে গিয়ে কাবার্ড খুলল। অনেকক্ষণ খুঁজে একটা শার্ট বের করে সে, তার পকেট চেক করে। কাগজটা করুণ দশা হয়েছে।
এই অবস্থা দেখে আজলান নিজেই নিজের কপাল চাপড়ালো। শিট, এই স্লিপটা এভাবে রেখে দিয়েছি। এটা আদনানের হসপিটালের স্লিপটা, কিন্তু পকেটে রাখার ওইটা ধোয়ার সময় ভিজে কাগজটার দশা খুব খারাপ। আজলান সেটা খুব সাবধানে টেবিলে রেখে একটু চেপে ঠিক করার চেষ্টা করলো। তারপর লেখাগুলো পড়ার চেষ্টা করলো। নাম আর একটা নম্বর ছাড়া কিছুই নেই। কি করবে ভেবে পাচ্ছে না। এখন মনে হচ্ছে তুহিকে ফলো করা ছাড়া আসলেই কোনো উপায় নেই। মা, নাওমি আদনানকে নিয়ে বাসায় ফেরার প্রস্তুতি নিচ্ছিল স্কুল শেষে। খাতা গুছিয়ে একটু পরই বের হবে। নাওমি স্কুলে আদনানকে নিয়ে আসে সব সময়। আদনানও মাশাল্লাহ ভালো বাচ্চা, একটু ডিস্টার্ব করে না। ছেলের আদুরে ডাক শুনে নাওমির ঠোঁটের কোণে এক চিলতে ক্লান্ত হরণকারী হাসি ফুটে উঠল। ডায়েরি আর কলমটা ব্যাগে রেখে আদনানকে কোলে তুলে নিল। আদনান মায়ের গলার সাথে নিজের কচি দুহাত পেঁচিয়ে ধরে কাঁধে মাথা রাখল। নাওমি আদনানের দিকে তাকিয়ে বলল, বলো আব্বু। আদনান দুই হাত একসাথে করে মুখের কাছে নিয়ে বলল। বাচ্চা। নাওমি হেসে বলল, হ্যাঁ, আমরা এখন বাসায় যাব। তারপর আম্মু তোমাকে মজাদার সুজি রান্না করে খাওয়াবে, কেমন? আদনান বুঝল কি না কে জানে। ফিস করে হেসে উঠল। নাওমিও হেসে ওকে নিয়ে টিচার রুম থেকে বেরিয়ে গেল। অর্ধেক যেতেই আদনান আবার মায়ের কোল থেকে মাথা তুলে গোল গোল চোখ করে তাকালো। তার ছোট্ট কপালে কৌতূহলের ভাঁজ। সে আধো আধো বলে বলল, তুই। আদনানের মুখের এই নামটা শুনলে নাওমি খুব হাসি পায়। অদ্ভুত হলেও খুব কিউট লাগে। সে হেসে আদনানের গলে ঠোঁট দাবিয়ে বলল, ওরে আমার বাচ্চা, তুমি খালামণিকে কি ডাকো এটা? মায়ের হাসি শুনে আদনানও খিলখিল করে হেসে উঠল। মার কোল ঘেঁষে মুখটা লুকিয়ে নিল আবারও। নাওমি ওর পিঠে হাত বুলিয়ে হাসল। আদনান তুহিকে টুই বলে ডাকে, সেটা খুব আদুরে ডাক। ছোট বাচ্চা, অবুঝ মন, তার কাছে যে ভালোবাসা দেয় সেই তো আপন। ছোট থেকেই তুহির কাছে বেশি ভালোবাসা পেয়েছে। যতই কষ্ট হোক তুহি কিংবা নাওমি কেউই ওকে ভালোবাসার কমতি রাখেনি, আর না অন্য কিছুতে। আদনানকে খুব আদরে যত্নে বড় করেছে। তুহি যখন প্রমোশন পেল, সে প্রথমে আদনানের জন্য অনেক জিনিস আর খাবার এনেছিল নাওমির মনে আছে। এই মেয়েটা রক্তের না হয়েও ওদের যেই যত্ন করেছে কেউ করেনি, তাই বোধহয় আদনান ওকে বেশি ভালোবাসে। মাঝে মাঝে তো তুহিকে পেলে নাওমিকেই পাত্তা দেয় না মা। তবে এইটা নাওমির খারাপ লাগে না, বরং ভালো লাগে। তার মনে আসে, যাক, এই দুনিয়ায় কেউ তো আছে যে আদনানকে নিঃস্বার্থ ভালোবাসে। ওর ভাবনার মাঝে আদনান আবার ডাকলো। মুখ ভার করে ছলছল চোখে তাকিয়ে বলল, মা, তুই। তুই আসবি তো আব্বু? আমরা বাসায় গেলেই দেখবে এসে যাবে, কান্না করে না। তুহি প্রতিদিন একবার হলেও এসে দেখে যায়। ব্যস্ততা বাড়লে আসতে পারে না, কিন্তু সর্বক্ষণ খবর নেয়। আর আদনান হচ্ছে তুহিকে তার লাগবেই। দিনে 1000 বার জিজ্ঞেস করে ফেলে তুহির কথা। নাওমি আলতো করে আদনানের ওলট পালট হয়ে যাওয়া নরম চুলগুলো হাত দিয়ে ঠিক করে দিল। মায়ের আশ্বাসে আদনানের মেঘ করা মুখটা আবার একটু শান্ত হলো। সে নিজের ছোট্ট চিবুকটা নাওমির কাঁধে ঠ্যাস দিয়ে বড় বড় চোখ করে করিডোরের দেয়ালের দিকে তাকিয়ে রইল। নাওমি ব্যাগটা কাঁধে ভালো করে সামলে নিয়ে ধীর পায়ে স্কুলের মেন গেটের দিকে এগিয়ে গেল। ছুটির পর স্কুল প্রাঙ্গণটা এখন অনেকটাই শান্ত। 2-1জন স্টাফ ছাড়া তেমন কেউ নেই। সে আদনানের মাথায় ছায়া দেওয়ার চেষ্টা করে ওনার আঁচল একটু টেনে নিল। এই সময় রিক্সা পাওয়া খুব বেশি কষ্টের। হঠাৎ দূরে একটি পরিচিত মুখ দেখে তার বুক কেঁপে উঠল। রিক্সা খোঁজার আগেই রাস্তা পার হয়ে তার সামনে এসে দাঁড়ায় আজলান জাওয়াদ। নাওমি 2 কদম পিছিয়ে গেল। তখনই শোনা গেল আকুল কণ্ঠে পরিচিত কণ্ঠস্বর, নমি, আর কত পালাবে? নমি,
আর কত লুকোচুরি চলবে? এবার তো ধরা দিতেই হলো। নাওমি পাশ কাটিয়ে চলে যেতে নিলে আজলান আবার ওর সামনে এসে দাঁড়ালো। কোথায় পালাচ্ছ? রাস্তা ছাড়ুন। ছাড়বো না। আগে বলো, আমার সাথে কথা বলবে? আপনার সাথে কথা বলার মতো কিছু নেই। আমি আপনাকে চিনি না, আর একজন অপরিচিত লোকের সাথে কিছু নেই কথা বলার। আমি আপনাকে চিনি না কথাটা আজলানের কোথাও যেন বিঁধল। সে মলিন মুখে একবার আর চোখে আদনানের দিকে তাকালো। বাচ্চাটা বড় বড় চোখ করে দেখছে, বোধহয় বুঝতে চাইছে এটাই ওর বাবা কিনা। কিন্তু সেদিন তো মা বলল এটা বাবার নয়। আজলান ওকে ইশারা করে বলল, বাচ্চাটা মানে আদনান কার ছেলে? নাওমি চমকে তাকালো। এই লোক কি বোঝাতে চাইছে? ইনডাইরেক্টলি ওর চরিত্রে আঙুল তুলছে। সে রক্তাক্ত চোখে তাকিয়ে শক্ত কণ্ঠে বলল, আমার ছেলের পার্সোনাল কিছু বাইরে কারোর সাথে শেয়ার করতে অনিচ্ছুক। প্লিজ রাস্তা ছাড়ুন। আজলান আকুল কণ্ঠে বলল, বলো না নমি, আদনান আমার ছেলে, তাই না? একবার বলো প্লিজ। নামি ঠোঁটের কোণে এক চিলতে বিষাক্ত আর তাচ্ছিল্যের হাসি ফুটে উঠল। অবাকের ভান করে বলল, আপনার আপনার ছেলে কেন হতে যাবে? ও তো আমার ছেলে। হি ইজ মাই সন, অনলি মাইন। আই অ্যাম হিজ মাদার অ্যান্ড এভরিথিং। এই দুনিয়াতে আমি ছাড়া ওর কেউ না। সো আপনার কোথাও ভুল হচ্ছে। প্লিজ রাস্তা থেকে সরে দাঁড়ান। আজলান সরল না, বরং এগিয়ে আসলো এক কদম। আর তা দেখে 2 কদম পিছিয়ে গেল নাওমি। আতকে উঠে আশেপাশে তাকালো। স্কুলের কেউ দেখে নিলে সর্বনাশ হয়ে যাবে। এমনিতেই অনেকে তার দোষ খোঁজার জন্য উৎ পেতে থাকে। কম কথা খোঁটা শোনেনি সে। একে তো সুপারিশে কম যোগ্যতা নিয়ে চাকরি পেয়েছে, অন্যদিকে সিঙ্গেল মাদার। এখন যদি আজলানের সাথে দেখে তাহলে কথা অনেক দূর গড়িয়ে যেতে বেশি সময় লাগবে না। অজানা ভয়ে তার বুকের ভেতর ধুকপুক করছে। প্লিজ আমাদের থেকে দূরে থাকুন। কেন থাকবো? তুমি আমার জবাব দাও আগে। এবার রাগ দেখিয়ে বলে উঠল না আমি। একজন ডক্টর হয়ে রাস্তায় একটা মেয়েকে একা পেয়ে হ্যারাস করতে আপনার লজ্জা লাগছে না? ভদ্র ঘরের ছেলে হলে কখনো মাঝ রাস্তায় দাঁড়িয়ে এভাবে একটা বাচ্চা সহ মেয়ের রাস্তা আটকে দাঁড়াতেন না। নামি চোখ দুটো লাল হয়ে আসছে। আজলান অবাক কণ্ঠে বলল, নমি, আমি তোমায় হ্যারাস করছি? আমি তো হ্যারাস নয়তো কি? এভাবে মাঝ রাস্তায় জোর করছেন কেন? আপনি আমাকে চিনেন না, আমি আপনাকে চিনি। হ্যাঁ, আমাদের কোনো সম্পর্ক নেই, তাহলে এটাকে কি হ্যারাস বলে না? আজলান কিছু বলতে যাবে তখনই দেখলো নামি আর চোখে অন্য দিকে তাকাচ্ছে। সেই দিকে অনুসরণ করে তাকাতেই দেখলো 2-1 স্টাফ মাত্রই বের হচ্ছে। নামির বুকের ভেতর ধরপড়ানি তখন চরমে। সে জানে এই শহরে একজন সিঙ্গেল মাদার হিসেবে মাথা উঁচু করে বেঁচে থাকাটা কতটা কঠিন। তার ওপর কম যোগ্যতা আর সুপারিশের খোঁটা তো প্রতিদিনের চায়ের কাপের ঝড় তোলে। এখন যদি এই বিলাসবহুল গাড়ির মালিকের সাথে তাকে কেউ এভাবে তর্ক করতে দেখে, তবে কালকেই স্কুলের স্টাফ রুমে মুখ দেখানোর দায় হয়ে পড়বে। আজলান বোধহয় বুঝলো নামির চাহনি। সে নরম গলায় নিচু স্বরে বলল, আমরা কোথাও বসে কথা বলি? বললাম তো আপনার সাথে কোনো কথা নেই। প্লিজ আমাদের পিছু ছাড়ুন। নমি প্লিজ, সময় বেশি নেব না। আচ্ছা চলো, তোমাদের আমি বাসায় পৌঁছে দিই, তখন না হয় কথা বলা যাবে। নামি কঠোর চোখে তাকালো, হিসিয়ে বলল, আমি নূরজাহান নওমি, আপনার দয়া নিব না। আমি আমার ছেলেকে নিয়ে খুব ভালোভাবেই পৌঁছে যেতে পারবো। কোনো রকম আলগা দরদের দরকার নেই আমাদের। বলে হনহনিয়ে আজলান থেকে কিছুটা দূরে চলে গেল। একটা রিক্সা পেতেই সেখানে উঠে হাঁপ ছেড়ে বাঁচল। স্কুলের দিকে একবার চোখ বুলালো, না, কেউ খেয়াল করেনি ওদের। সে আদনানকে শক্ত করে নিজের বুকের সাথে জড়িয়ে ধরল। এতক্ষণ আজলানের সামনে যে শক্ত পাথরের মতো নাওমি দাঁড়িয়েছিল, রিক্সাটা একটু দূরত্বে আসতেই
তার সেই বাঁধ ভেঙে গেল। হুডের আড়ালে নিজের মুখটা লুকিয়ে সে নীরবে ফুঁপিয়ে কেঁদে উঠল। চোখের পানিতে নিকাব ভিজে যাচ্ছে, কিন্তু নাওমি কিছুতেই নিজেকে সামলাতে পারছে না। অতীতের সেই অপমানের দিনগুলো, আজলানের সেই নীরব অবজ্ঞা, বিষাক্ত কিছু সত্য, সব আবারও মন মস্তিষ্কে ভেসে উঠল। ওদিকে পেছনে যে একটা গাড়ি তাদের পিছু পিছু আসছে সেটা তারা টেরই পেল না। নাওমি ভাবেনি আজলান ওকে হন্য হয়ে খুঁজবে। আজলান তো ওকে ভুলে যাওয়ার কথা, তার তো অন্য কেউ ছিল। আজলান গাড়ি নিয়ে নাওমি রিক্সাকে ফলো করতে করতে ওর বাসা অবধি আসলো। নাওমি বাসার সামনে রিক্সা থামতেই দূরে গাড়ি দাঁড় করালো আজলান। গাড়ি থেকে তীক্ষ্ণ দৃষ্টি দিয়ে সবটা পর্যবেক্ষণ করলো। নাওমি বাড়ির গেট পেরোতেই গাড়ি থেকে বেরিয়ে এলো আজলান। গেটের কাছে গিয়ে কিছুক্ষণ দাঁড়ালো। ততক্ষণে নাওমিরা চোখের আড়াল হয়েছে। আজলান আশপাশ দেখে একটু এগিয়ে দেখলো দারোয়ান বসে আছে। ওকে দেখেই দাঁড়িয়ে উঠল। কাকে চাইতেছেন? আজলান একটু থতমত খেলো, তবুও হেসে বলল, এখন যে একজন গেল না বাচ্চা নিয়ে, ওনার বাসা কোন ফ্লোরে? দারোয়ান সন্দেহের দৃষ্টিতে তাক করলো আজলানের উপর। পা থেকে মাথা পর্যন্ত কেমন করে তাকিয়ে বলল, ওই আফার খোঁজ আপনি চাইতেছেন কেন? আজলান অস্বস্তিতে পড়ে গেল। এভাবে তাকালে যে কেউ অস্বস্তিতে পড়বেই। সে সামলানোর চেষ্টা করলো। আসলে উনি আমার একজন পরিচিত আত্মীয়, তাই জিজ্ঞেস করছিলাম। আমি আসতে আসতে তো ভেতরে চলে গেল। আজলানের চকচকে চেহারা, দামি শার্ট আর একটু দূরে দাঁড়িয়ে থাকা বিলাসবহুল গাড়িটা দারোয়ান আগেই লক্ষ্য করেছে। বছরে কেউ খোঁজ নিতে না আসা নূরজাহানের খোঁজ নিতে এমন একজন হাই প্রোফাইল পুরুষ মানুষের হুট করে আগমন দারোয়ানের চট করে বিশ্বাস হলো না। সে কণ্ঠে সন্দেহ ঢেলে বলল, আত্মীয়? আপনারা তো কোনোদিন দেখে নাই। আফা এখানে কতগুলো দিন ধরে থাকে। ওনার এক বান্ধবী ছাড়া আর কাউকে তো আসতে দেখে নাই। ওনার খোঁজ দিয়া কি করবেন? আজলান বিরক্ত হলো কিছুটা। নিজের বউয়ের সাথে দেখা করতে কত জেরার সম্মুখীন হতে হচ্ছে তাকে। পরক্ষণেই ভাবলো, এখন বউ পরিচয় দেওয়া যাবে? মেয়েটা বোধহয় মানে না। আজ তো বললো সে নাকি চেনেই না আমাকে। সে পকেট থেকে ম্যানিব্যাগ বের করার ভান করে অত্যন্ত নরম ও ভদ্র গলায় বলল, দেখুন চাচা, আমি সত্যিই ওনার খুব কাছের মানুষ। অনেক বছর পর দেখা তো, তাই ওনার ফ্ল্যাটটা চিনতে পারছি না। ওনার নাম নূরজাহান নাওমি না? আমি এখন যাব না, জাস্ট জিজ্ঞেস করে চলে যাব। নাওমির পুরো নামটা আজলানের মুখে শুনে দারোয়ানের সন্দেহ কিছুটা কমলো বটে, কিন্তু সে পুরোপুরি গলল না। আজলান সেটা বুঝতে পারল। সে আবারও বলল, দেখুন, আমি মিথ্যে বলছি না। আমি একজন ডক্টর। ওনার ছেলে আদনান, ও অসুস্থ থাকাকালীন আমার কাছে গেছিল। আমি জাস্ট ওর কথা জানার জন্য। দারোয়ানের বোধহয় গলল। সে জবাবে বলল, হ্যাঁ, আদান বাবা এখন সুস্থ। ওরা 3 তলার 2 নাম্বার ঘরটায় থাকে, কিন্তু আমি ওনার অনুমতি ছাড়া কোনো বাইরের মানুষকে ওনার ঘরে যাইতে দিতে পারুম না। আফা একা একটা বাচ্চা লইয়া থাকে। কত মানুষে কত কথা কয়। ভালো মানুষ আফাটা, কিন্তু মানুষের মুখ তো আর বন্ধ করান যায় না। ফোন কইরা আইসেন, মাফ করবেন, আমি যাইতে দিতে পারুম না। আজলান হেসে বলল, আমি যাব না আজ, অন্য একদিন আমি জানিয়ে আসব। আমি আজকে খবর নিতে এলাম। ধন্যবাদ চাচা। দারোয়ানের হাতে কিছু টাকা গুঁজে দিয়ে একবার উপরের দিকে তাকিয়ে নিজের গাড়ির কাছে চলে এলো। বুকের ওপর থেকে একটা পাথর নেমে গেল। অ্যাটলিস্ট নাওমির বাসা তো খুঁজে পেল। সে এবার বাসা যাওয়ার প্রস্তুতি নিল। সে নাওমির খোঁজ পেতে গত 3 দিন নামা খাওয়া এক করে ফেলেছে। প্রথমে তুহিকে ফলো করার চিন্তা ছিল, কিন্তু প্রথম দিন ফলো করতে গিয়ে দেখলো তুহি নাওমির বাসায় গেল না, উল্টো ওর এক বান্ধবীর বাসায় গেল। দ্বিতীয় দিন ভাবলো অন্য উপায়, আর সেই মোতাবেক
খুঁজে বের করলো আবরারকে। প্রথমে সে আবরারের ফেসবুক আইডি খুঁজে বের করলো। বহু ঘাটাঘাটি করেও কিচ্ছু পেল না। হতাশ হয়ে আজলান মনে করার চেষ্টা করলো। নাওমির সাথে বিয়ের পর যখন ওদের সম্পর্ক ভালো ছিল, তখন নাওমি টুকটাক গল্প করার সময় তার খালার বাড়ির কথা বা কিছু বলেছিল। আজলানের আবছা মনে পড়ল, নাওমি একবার বলেছিল যখন প্রথম আবরারের ছবি নিয়ে ঝামেলা হয় তখন। আবরার ফার্মেসিতে পড়াশোনা করে বা মেডিকেল সেক্টরে যুক্ত এমন কিছু বলেছিল। পরে সে আবার ফেসবুকে আবরারের আইডি চেক দিল, যেখানে লেখা ছিল তাদের আশেপাশেরই এক মেডিকেলের নাম যেখানে সে পড়াশোনা করেছে। আজলান নিজে একজন ডক্টর হওয়ায় মেডিকেল এবং এই লাইনে সিনিয়র জুনিয়র সার্কেলের সাথে তার যোগাযোগ বেশ শক্ত। সে আর দেরি না করে ড্রাগ অ্যান্ড ফার্মেসিতে বিভাগে এক পরিচিত জুনিয়র ছোট ভাইকে ফোন দিল। তাকে আবরারের নাম আবরারুল মুক্তাদির আর ওর আনুমানিক একটা আইডিয়া দিয়ে বলল ও যেখান থেকে পাস করেছে সেটা বলে দিল। তারপর বলল ওই ছেলেটা এখন কোন এরিয়ার বা কোন ডায়াগনস্টিক সেন্টারের সাথে যুক্ত আছে তার একটা খোঁজ এনে দিতে। মেডিকেল লাইনে নেটওয়ার্ক খুব ছোট হয়। মাত্র কয়েক ঘন্টার মধ্যেই সেই জুনিয়র আজলানকে খবর দিল। আবরার তখন ধানমন্ডি 2 নম্বর রোডের মোড়েই একটা বড় কর্পোরেট ফার্মেসি এবং ল্যাবরেটরি চেনের ম্যানেজার হিসেবে দায়িত্বরত আছে। কিন্তু সে কনফার্ম না এই আবরার ওই আবরার কিনা। ঠিকানা পেয়ে আজলান আর দেরি করলো না। সে কনফার্ম না হলেও মন বলছিল কিছু একটা পাবেই সে ওখানে। সে পরদিন সকালেই সেখানে পৌঁছে গেল। আবরার প্রথমে আজলানকে খেয়াল করেনি, ভেবেছে কোনো পেশেন্ট। সে তার কাজ করতে করতেই ওকে জিজ্ঞাসা করলো, জি বলুন। আজলান এক পলক আবরারের দিকে তাকালো। ছবির সেই ছেলেটার চেয়ে এখনকার আবরার কিছুটা পরিণত, চোখে মুখে দায়িত্ববোধের ছাপ স্পষ্ট। সে গলা খাঁকারি দিয়ে গম্ভীর কণ্ঠে বলল, আমি ডক্টর আজলান আজওয়াদ, তোমার সাথে আমার কিছু দরকার আছে। আবরার প্রথমে না বুঝে ভ্রু কুঁচকে তাকালো। আজলানকে দেখে তার নামটা মাথায় খেলে যেতেই সে চমকে দাঁড়িয়ে গেল। মুহূর্তেই চোখের দিকে তাকাতেই আবরারের চোয়াল শক্ত হয়ে এলো। তার চোখের মণি দুটো রাগে আর ঘৃণায় ছোট হয়ে এলো। চোখ মুখ কুঁচকে বলল, এখানে কেন আপনি? কি দরকার আপনার আমার সাথে? আমরা একটু বসে কথা বলি। বেশি সময় না, অনলি 10 মিনিটস। সময় নষ্ট হবে না, প্লিজ চলো আবরার।